4 দিনের ডিসি সম্মেলন শুরু। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবার নির্দেশনা প্রধানমন্ত্রীর। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। সন্ত্রাস দমন, দাম নিয়ন্ত্রণ, নারী শিশু নির্যাতন বন্ধে ভূমিকা রাখার আহ্বান। বিএনপি সংস্কার নয়, ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। 17 বছরের লুটপাট ও শোষণের ইতিহাস ভুলে যাওয়া চলবে না, এনসিপির জাতীয় কনভেনশনের নেতারা। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। ইতিহাসগুলো যেন আমরা ভুলে না যাই, এই শোষণগুলো যেন আমরা ভুলে না যাই। দলবদ্ধভাবে এবং প্রি প্ল্যান্ড ওয়েতে তাদের উপর আক্রমণ করলো। সেখানে প্রায় 32 জনের বেশি লোক অন দ্য স্পট মারা গেল। 4 জেলায় সড়কে মৃত্যুর মিছিল। সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত 8। চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লায় 3 জনের প্রাণহানি। সংস্কারের পরিবর্তে মিডিয়ায় বাড়ছে দখল ও চাকরিচ্যুতি। মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক নেতারা। পূর্ণাঙ্গ কমিশন গঠনের প্রস্তাব তথ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গের মসনদে মদিনা দিদি জানা যাবে কাল। ক্ষমতার পালাবদল বাংলাদেশের জন্য সম্ভাবনা নাকি চ্যালেঞ্জ, খতিয়ে দেখছে বিশ্লেষণ। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমা জান্নাত অর্থী এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবারে পুরো খবর। দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসকদের কঠোর হবার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে সুশাসন নিশ্চিত করার তাগিদ দেন তিনি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে উদ্বোধনকালে একথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়া সন্ত্রাস দমন, হয়রানি মুক্ত সেবা দেয়া, পণ্যের দাম নিয়ন্ত্রণ, ভেজাল রোধ, নারী শিশু নির্যাতন বন্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সচিবালয় থেকে হেঁটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন। বার্ষিক এই আয়োজনে অংশ নিয়েছেন 64 জেলার ডিসি, 8 বিভাগের কমিশনার ও মন্ত্রী প্রতিমন্ত্রীরা। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনরায় প্রতিফলিত হয় প্রশাসনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। প্রশাসনের পদ চিরস্থায়ী নয় জানিয়ে যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা রাখার তাগিদ দেন তিনি। বলেন, দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না। আমরা চাই সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। স্বচ্ছতা এবং দ্রুততার সাথে শূন্য পদে জনবল নিয়োগ, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন, বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা 7টার পর মার্কেট বন্ধ সহ সরকারি নানা সিদ্ধান্ত বাস্তবায়নের কথা স্মরণ করিয়ে দেন তিনি। মোবাইল কোর্টের অভিযান বৃদ্ধি, অপরাধ দমন, পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে উদ্যোগী হবার তাগিদ দেন। খাদ্যে ভেজালের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ একটি অত্যন্ত জরুরি বিষয়। এই খাবারটি আপনি খাচ্ছেন, আমি খাচ্ছি, আপনার পরিবারের সদস্য আপনার সাথে থাকছে, তারাও খাচ্ছে। কাজেই এটির প্রতি আমাদের নজর রাখা অত্যন্ত প্রয়োজন। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেগুলো আপনাদের ক্যাপাসিটির মধ্যে আছে। নির্বাচনের আগে দেওয়া সব ওয়াদা এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিও তুলে ধরেন। পরে জেলা প্রশাসকদের সঙ্গে মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের সমস্যার কথা শোনেন ও সমাধানের নির্দেশনা দেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। কওমি শিক্ষাকে সাধারণ শিক্ষার সমমান করতে নীতিমালা প্রণয়নের কাজে হাত দিয়েছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আর আইন মন্ত্রণালয়ের অধীনস্থ কোনো সংস্থায় দুর্নীতি হলে সরাসরি তা মন্ত্রণালয়কে জানাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনে একথা জানান তারা। মাদ্রাসার তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি এবং তাদের ইকুইভ্যালেন্ট ডিগ্রি যেটা হওয়া সেটা আমরা কথা বলেছি এবং তারা তাদের সলিড নাটশেল প্রস্তাব দিবে যে কোন লেভেল হচ্ছে এসএসসি, কোন লেভেল ইন্টারমিডিয়েট, কোন লেভেল ডিগ্রি এবং কোন লেভেল দাওরা। এই বিষয়ে আমাদের তার সাথে কথা হয়ে গেছে। 3 দফা আমি মিটিং করেছি। আইন মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোতে কোনো সুনির্দিষ্ট অনিয়ম
দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি, আমরা সেটাকে সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস করব। সরকারের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনেক ফাইল আসতে দেরি হয়, এইটা যাতে না হয় সেদিকে একটু দৃষ্টি রাখা। ক্ষমতার অজুহাতে বিএনপি প্রকৃত সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে, তারা ক্ষমতা ভোগ করতেই বেশি আগ্রহী, এমনটি মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে সার্জিস আলম বলেন, 17 বছরের লুটপাটের ইতিহাস, শোষণ ভুলে যাওয়া যাবে না। সরকার ফ্যাসিবাদী শাসনের দিকে এগুচ্ছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। এ সময় রাজপথে থেকে বিপথে না যাওয়ার অঙ্গীকার করেন এনসিপি নেতারা। আমি তার কাছে জানতে চাই যে রবিবার কাকরাইলে জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি। সরকার দলের পক্ষ থেকে এই যে একটা এই কনভেনশনের আলোচনায় এনসিপি সহ বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা অংশ নেন। তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও কর্তৃত্ববাদের ঝুঁকি আছে। সরকার ফ্যাসিবাদী শাসনের দিকে এগুচ্ছে বলে দাবি করেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। জুলাই সনদ, গণভোট এগুলি এই বিএনপির মানতে হবে, না মানলে পরে কিন্তু আমরা আবার ঠিক হাসিনার যে সরকার ছিল সেই সরকারের দিকেই আমরা ফিরে যাব। এই কনভেনশনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, 17 বছরের লুটপাটের ইতিহাস, শোষণ ভুলে যাওয়া যাবে না। এত বড় লুটপাটের রাজ্য, যেটার ফলে একটা গণঅভ্যুত্থান হতে হলো, হাজারের অধিক মানুষকে জীবন দিতে হলো, ইতিহাসগুলো যেন আমরা ভুলে না যাই, এই শোষণগুলো যেন আমরা ভুলে না যাই। জাতীয় নাগরিক পার্টির নেতারা আরো বলেন, বিভিন্ন কার্ডের অবাস্তব, কাল্পনিক কিছু চিন্তায় সরকার দেশের মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা গলা টিপে ধরছে। বলেন, সরকার যেভাবে চাচ্ছে সেটা খুব সুখবর ও দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে হয় না। যে ধরনের সংস্কারে আমরা রাজি হয়েছিলাম, পুরো বাংলাদেশ রাজি হয়েছিল, সম্মত হয়েছিল নির্বাচনের আগে, সেই সংস্কারগুলো আর বিএনপি করবে না। যেগুলা তাদের কাছে মিষ্টি লেগেছে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য তাদের পথ প্রশস্ত করে দিবে, সেগুলো আইনে রূপান্তর করলে। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ক্ষমতার অজুহাতে বিএনপি প্রকৃত সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে, তারা ক্ষমতা ভোগ করতেই বেশি আগ্রহী। নির্বাচিত প্রতিনিধিত্বের উপরে যে দায়িত্ব অর্পিত হয়, সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হয়ে আসতে পারেননি। তিনি আরো বলেন, বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না, তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। 2013 সালের 5ই মে শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত 90% শেষ হয়েছে। ঢাকাতে অন্তত 32 জন নিহতের তথ্য প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা, এমনটি জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দিয়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হবে। রোববার নিজ কার্যালয়ে চিফ প্রসিকিউটর জানান, আগামী 7 জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হতে পারে। এছাড়া নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে হতাহতের ঘটনা ঘটে। শাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ করেছিলেন হেফাজত নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 21 জনকে অভিযুক্ত করা হয়। তখনকার রাষ্ট্র বা সরকারের পৃষ্ঠপোষকতায় তৎকালীন পুলিশের প্রধান, র্যাবের প্রধান, পুলিশ কমিশনার, রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ প্রত্যেকে তারা দলবদ্ধভাবে এবং প্রিপ্ল্যান্ড ওয়েতে তাদের উপর আক্রমণ করলো। সেখানে প্রায় 32 জনের বেশি লোক অন দ্য স্পট মারা গেল। নারায়ণগঞ্জে মারা গেছে, চট্টগ্রামে মারা গেছে। আমরা প্রমাণ পেয়েছি। 7 জুনের মধ্যে আশা করি, আমরা চেষ্টা করছি, এটা প্রায়োরিটি বেসিস আমরা করতেছি। তো জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। তবে অভিযোগে সংশ্লিষ্টতা না পাওয়ায় 127 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। 2024 সালের 19 জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে আহত ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক এ মামলা দায়ের করেছিলেন।
শেখ হাসিনা সহ 129 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 100 থেকে 150 জনকে সেখানে আসামি করা হয়েছিল। তদন্ত শেষে গত 20 এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন এসআই ফেরদৌস-জামান। $11 কোটির বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রবিবার শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারে জানিয়েছেন, এ বিষয়ে আগামী 13ই মে সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেছেন বিচারক। এর আগে গত 8ই মার্চ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বেনজির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দেশের 3 জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত 11 জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেটে ট্রাক পিকআপের সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 8 জন। চাঁপাইনবাবগঞ্জে ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন আরও 2 জন। কুমিল্লায় সড়কে প্রাণ হারান 1 জন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেট শহর থেকে পিকআপে করে দক্ষিণ সুরমার দিকে যাচ্ছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। কথা ছিল বিল্ডিং এর ছাদ ঢালাই করবেন, পাবেন মজুরি। রোববার সকালে তারা যখন দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় পৌঁছান, তখন বিপরীত দিক থেকে আসা একটি কাঠ বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 4 জন, আহত হন আরও বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে সিলেট এজিএম ওসমানী মেডিকেলে পাঠালে সেখানে আরও 4 জনের মৃত্যু হয়। নিহতদের বেশিরভাগের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে। নিরাপত্তা নাই এদের, এরা সবসময় পিকআপে যাতায়াত করে। হাসপাতালে আহত আরো 8 জন চিকিৎসা নিচ্ছেন। 8 জন আছে, আমরা 8 জন এখানে এন্ট্রি করছি এবং এখানে আছে, এখানে সম্ভবত সুরথাল হবে। এরপর আমরা থানাতে হস্তান্তর করে দিয়েছি। 8টা লাশই হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায় চালক পালিয়ে গেলেও আটক করা হয়েছে সহকারীকে। জব্দ করা হয়েছে দুর্ঘটনা কবলিত ট্রাকটি। খোঁজ খবর নেওয়া হচ্ছে, এখন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একজন আটক আছে কিন্তু এদিকে সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ হলেও পালিয়েছে চালক। এছাড়াও কুমিল্লার দেবিদ্বারে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংস্কারের পরিবর্তে গণমাধ্যমে দখল ও চাকরিচ্যুতি বেড়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের নীতিগত অবস্থান পরিষ্কারেরও আহ্বান জানান তারা। সাংবাদিক সুরক্ষা এবং সংস্কারে একটি পূর্ণাঙ্গ গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব দেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর আটক সাংবাদিকদের বিষয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। মুক্ত গণমাধ্যম দিবসে রাজধানীতে আলাদা কর্মসূচিতে বক্তব্য রাখেন তারা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। অংশ নেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ গণমাধ্যম কর্মীরা। দিবসটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির আলোচনা সভায় অংশ নেন সাংবাদিক নেতারা। বলেন, গণঅভ্যুত্থানের পর সংস্কারের বদলে গণমাধ্যমে দখল ও চাকরিচ্যুতি বেড়েছে। যখন আমরা সাংবাদিকতার স্বাধীনতার কথা বলি, it not necessarily it's a very narrow view যে ল আমাকে কি পারমিট করে না। সম্পাদকরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে তার পেশাগত দায়িত্ব পালন করতে পারেননি। ডিজিটাল আইনের মাধ্যমে যেন কারোর মৌলিক অধিকার ক্ষুণ্ণ না হয় সেদিকে সজাগ থাকার তাগিদ দেন টিআইবি নির্বাহী পরিচালক। আর সাংবাদিকদের আটক ও আইনি জটিলতা প্রসঙ্গে সরকারের ইতিবাচক অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এই আইনগুলোর মাধ্যমে ক্ষমতাকে খুব দ্রুত যেগুলো করা যায় আমরা সবকিছু খুব দ্রুত করতে চাই। এই সরকার মিডিয়ার সাথে
মিডিয়াকে গ্রো করতে দিতে চাই। এছাড়া তথ্য ভবনে আয়োজিত আলোচনা সভায় তথ্য বিশেষজ্ঞ নিয়ে পরামর্শ কমিটি এবং একটি পূর্ণাঙ্গ গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব দেন তথ্যমন্ত্রী। জরুরি সমস্যাগুলিকে সমাধান করার জন্য একদিকে যেমন আমরা একটা মিডিয়া কমিশন তৈরি করার জন্য এরকম একটা পরামর্শ কমিটি গঠন করে এগোতে পারি, অবশ্যই এখানে মঞ্চে উপস্থিত যে অংশীদাররা আছেন আপনাদের সকলকে সাথে নিয়ে করবো এই কাজটা। আন্তর্জাতিক র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সন্তোষজনক নয় বলে জানান আলোচনায় অংশ নেওয়া কূটনীতিকরা। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে 10 শিশুর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গে ঢাকায় 4, চট্টগ্রামে 1, কুমিল্লায় 1, ভোলায় 2, খুলনায় 1 ও সিলেটে 1 শিশু মারা গেছে। এ নিয়ে সারা দেশে মোট মৃত্যু দাঁড়ালো 294 জনে। এদিকে চলতি সপ্তাহে সব শিশুকে হামের টিকার আওতায় আনার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলছে, মারা যাচ্ছে একের পর এক শিশু। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে রাজধানী সহ 5 জেলায় 10 শিশু মৃত্যু হয়েছে। ঢাকায় প্রাণ হারিয়েছে 4 শিশু। কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে 9 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে জেলায় 6 শিশুর মৃত্যু হলো। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন অভিভাবক। আসছি হালকা হালকা নিয়ে, এখন পুরো শরীরে পড়ে গেছে বাবুর আমার, ঘুমায় না, মাথা ফালাই দেয়, শুধু ঘাড়ে রাখলে একটু ঠান্ডা থাকে। আর ভোলায়ও বেড়ে চলেছে হামের সংক্রমণ। শয্যা সংকটে অনেকেই মেঝেতে নিচ্ছেন চিকিৎসা। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে 2 শিশু। আতঙ্কিত অভিভাবক। তো ভর্তি হওয়ার পর থেকে মোটামুটি চিকিৎসা হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যেটা হচ্ছে এটা যেহেতু এটা ভাইরাসজনিত রোগ, এটার জন্য ভিন্ন একটা এক্সট্রা জায়গা দরকার ছিল যেখানে শুধু হামের রোগীরা থাকবে। আজকে 3 দিন আসছি হাসপাতালে, ডাক্তারের সেবা পাইলেও ধরেন আমাকে পুরাই আতঙ্কের ভেতরে আছি। আর এদিকে হাম মোকাবেলায় সারা দেশে চলছে টিকাদান কর্মসূচি। এ সপ্তাহে সব শিশু হামের টিকার আওতায় আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমাদের এখনো চলছে অভিযান, আমরা আর 2-4 দিনের ভিতরে 100% টার্গেট আমরা কভার করে ফেলবো হামের টিকার ব্যাপার। আমাদের কোনো রকম স্টক ঘাটতি নেই। হামের থাবা থেকে রেহাই পায়নি সিলেটও। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে জেলায় আরো 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 16 জন। এদিকে হাম প্রতিরোধে মাঠ পর্যায়ে টিকাদানে কাজ করছেন সংশ্লিষ্টরা। কার্যক্রম আমরা এখন মাঠ পর্যায়ে আমাদের যে টিকার কার্যক্রমটা এটি জোরালো করা হচ্ছে, মানে টিকাটাই এখন আমাদের মেইন টার্গেট। খুলনায়ও একই অবস্থা। গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে খুলনায় 1 শিশুর মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুমিল্লায় বিএনপি নেতা কাইয়ুমকে জিজ্ঞাসাবাদ করতে আটক করেছে ডিবি পুলিশ। এই ঘটনায় কোতোয়ালি থানা ঘেরাও করেছে নেতাকর্মীরা। তবে পুলিশ এখনো তাকে আটকের কারণ বলেনি। এ ঘটনায় নগর জুড়ে উত্তেজনা বিরাজ করছে, সতর্ক রয়েছে পুলিশ। শত শত নেতাকর্মী ও সমর্থক ঘেরাও করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানা, কারণ তাদের নেতাকে আটক করেছে পুলিশ। এর আগে দুপুরে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকায় নিজ বাসা থেকে সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপরই শুরু হয় বিক্ষোভ। পরিবহন শ্রমিক ও চালকেরা শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে তাৎক্ষণিক মুক্তির দাবি জানান। আটকের প্রতিবাদে করেন বিক্ষোভ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিকে খর্ব করার জন্য এই ষড়যন্ত্র। বাসা থেকে আপনারা পরশন নিয়ে আসবেন, ঠিক আছে, কিন্তু ওনার সন্তানদেরকে আপনার জানানো দরকার ছিল, কেন আমার নেতাকে আপনারা নিয়ে আসবেন। পুলিশ আটকের কারণ বলেনি, তবে এলাকাবাসীর মতে শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেফতার করা হতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংরক্ষিত নারী আসনের 49 সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে। এই আয়োজন হবে রাত 9টায়। ইতিমধ্যে এই সদস্যদের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বাকি একটি আসনে এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধতা পেলেও আইনি জটিলতা কাটেনি, কারণ একই দল থেকে দৌড়ে আছেন মনিয়া শারমিন, যার প্রার্থিতা ইসি বাতিল করলেও চলছে আইনি লড়াই। এখন বিষয়টি নির্ভর করছে আদালতের আদেশ বা 12 মে হতে যাওয়া সম্ভাব্য ভোটের ফলাফলের ওপর।
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ এখন বাংলাদেশের পথে রয়েছে। সোমবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে তার মরদেহ পৌঁছানোর কথা রয়েছে। এদিকে নিহত আরেক বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে। স্থানীয় সময় বুধবার টাম্পার স্থানীয় ইসলামিক সোসাইটি মসজিদে বাদ জোহর জানাজা শেষে আগামী 6 মে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। কাল পশ্চিমবঙ্গ সহ ভারতের 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। এদিন স্থানীয় সময় সকাল 8টায় একযোগে পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে ভোট গণনা শুরু হবে। বিকেলের মধ্যে স্পষ্ট হয়ে যাবে কোন রাজ্যের ক্ষমতার হ্রাস কার হাতে যাচ্ছে। বুথ ফেরত জরিপে পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। বিশৃঙ্খলার জেরে রাজ্যের ফলতা আসনে বাতিল হওয়া ভোট অনুষ্ঠিত হবে 21 মে। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট ভারতের অভ্যন্তরীণ রাজনীতি হলেও এর রাজনৈতিক ঢেউ লাগে বাংলাদেশেও। কেননা সীমান্ত, তিস্তা, বাণিজ্য এবং আঞ্চলিক কূটনীতিতে এই রাজ্যের ক্ষমতার পালাবদল ঢাকার জন্যও গুরুত্বপূর্ণ। তৃণমূল থাকলে সম্পর্কের ধারাবাহিকতা, আর বিজেপি এলে নীতিগত গতি। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গের ভোটের ফল যাই হোক, ঢাকার সামনে থাকছে সম্ভাবনা ও চ্যালেঞ্জ দুটোই। পশ্চিমবঙ্গ বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী রাজ্য। ভৌগোলিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে ঘনিষ্ঠ এই রাজ্যের রাজনৈতিক পরিবর্তন তাই শুধু কলকাতায় সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পৌঁছে যায় ঢাকাতেও। বিশ্লেষকরা বলছেন, তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতা এলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে। সাংস্কৃতিক যোগাযোগ, সীমান্তবর্তী মানুষের যাতায়াত এবং বাণিজ্যে ইতিবাচক ধারাবাহিকতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে বহু প্রতীক্ষিত তিস্তা পানি বন্টন চুক্তিতে সুরাহার সম্ভাবনা কম। তিস্তা, তারা কিন্তু গঙ্গা চুক্তিটা নিয়ে কথা বলা, কারণ এই বছর 2026 সালেই হচ্ছে এই চুক্তিটা রিনিউ করতে হবে এবং সত্যিকার অর্থে তারেক রহমানের এই বর্তমান নেতৃত্বাধীন বর্তমান সরকারের জন্য একটা এসিড টেস্ট। অন্যদিকে বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্র ও রাজ্যের নীতিগত সমন্বয়ে বড় সিদ্ধান্ত দ্রুত এগোতে পারে। বিশেষ করে তিস্তা চুক্তি বা আঞ্চলিক অবকাঠামো ইস্যুতে নতুন গতি আসার সম্ভাবনা রয়েছে। যে অ্যাপয়েন্ট হয়েছে দীনেশ ত্রিবেদী নতুন হাইকমিশনার, অনেক বছর পর একজন বাংলা ভাষাভাষী হাইকমিশনার বাংলাদেশে এসেছেন। উনি পলিটিক্যাল অ্যাপয়েন্টি। ভারতের কেন্দ্রীয় সরকারও বেশ আন্তরিক বাংলাদেশের বর্তমান সরকারের সাথে একটা সুসম্পর্ক রক্ষা করার জন্য। তবে সীমান্তে কড়াকড়ি অভিবাসন ইস্যুতে চাপ এবং নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে নতুন উত্তেজনার শঙ্কাও রয়েছে। ফলে পশ্চিমবঙ্গের ভোটের ফল যাই হোক, বাংলাদেশের জন্য সামনে থাকছে সুযোগ ও সতর্কতার দ্বৈত বাস্তবতা। বিশ্লেষকদের মতে শেষ পর্যন্ত লাভ ক্ষতি অনেকটাই নির্ভর করবে ঢাকা কতটা দক্ষতার সঙ্গে দিল্লি ও কলকাতার রাজনৈতিক সমীকরণ সামাল দিতে পারে তার উপর। আসমা তুলি, নিউজ 24। যুদ্ধবন্ধে তেহরানের দেয়া 14 দফা প্রস্তাব পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র, এমন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বার্তার মধ্যেও তেহরানের বিরুদ্ধে ফের সামরিক অভিযানের হুমকিও দিয়েছেন তিনি। তেহরানের সাফ জবাব, হুমকি ধামকির মধ্য দিয়ে কূটনীতি সফল হবে না। যদিও ইরানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে এখনও আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।